তো আমরা এখন ফিরে গেছি বোটিং করে, বিভিন্ন টাইপের সব রকমের ক্রোকোডাইলস দেখে নিয়েছি আমরা, স্মল, জুভেনাইল, তারপরে আমরা দেখেছি একটা বিশাল, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এইবার আমরা এখন ফিরছি জঙ্গলের ট্রেক দিয়ে। এবার আমরা যাব জঙ্গল ট্রেক ফেক করতে, যেটা আমরা এখানে দেখি, এখানে একটা গাইড লাগবে বোধহয়, সেটা আমরা দেখব। ওদের ওখান থেকে সবকিছু প্রোভাইড করা হবে, ওরাই ব্যবস্থা করে, ওরাই ওখান থেকে নিয়ে যায়। আগে মনে হয় বোটিংটা ফ্রি ছিল, এখন এই বোটিংটা আলাদা করে চার্জ নিচ্ছে। হ্যাঁ, আমি যা আগে ভিডিও দেখেছিলাম বোটিং ইনক্লুডেড ছিল এই প্যাকেজে, বাট এখন সেটা নয়। বোটিং এর কস্ট হচ্ছে আমাদের দুজনের লেগেছে হচ্ছে 375 রুপিস দুজনের মিলে। কেন বলছি, একটা পার্টিকুলার বোটের একটা ফিক্সড প্রাইস আছে, দ্যাট ইজ 750 রুপিস ফিক্সড প্রাইস। সে তোমরা একা ওঠো, দুজন ওঠো কিংবা 5 জন ওঠো। তো 5 জন উঠলে কি হয়, অবভিয়াসলি টাকাটা ডিভাইড হয়ে যায়। 5 জনের বেশি হলে 150 পার পারসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদার দ্যান দ্যাট up to 5 people the boat will cost 750 rupees and the amount will get shared among the 5 people. Exactly. এটাই বলেছে। তো আমরা 4 জন ছিলাম, তো 375 পার কাপল লেগেছে, ওনারাও ছিল দুজন। দেখা করে বেশ ভালো হলো, বিকজ জানা গেল যে তারা আসছে ফ্রম রাউরকেলা স্টিল প্ল্যান্ট, হি ইজ এমপ্লয়েড অ্যান্ড হ্যাপেন্স টু বি কি যে মাই ফাদার ইজ অলসো ফ্রম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো সেইভাবে আমাদের আলাপ পরিচয় হয়ে গেল অ্যান্ড দে ওয়ার নাইস, রিয়েলি নাইস, বিকজ হি কানেক্টেড ওয়েল উইথ আস বিকজ হি ওয়াজ অলসো আ বাইকার। ইন্টারেস্টিংলি হি ওয়াজ অলসো আ বাইকার, সো উই ভাইবড রিয়েলি ওয়েল। কিছুটা বাইকের কথাবার্তাও হলো, ওনার কাছে ইন্টারসেপ্টার 650 আছে, উই জেলড আপ ওয়েল। ওনার কাছে আমাদের কয়েকটা ফটোজও আছে, ওনারা বলেছেন টেন্টে আসার পর দিয়ে দেবেন। ঠিক আছে, বেশ ভালো। এবার বাকি আমরা যে কি করছি আজকে, আর হ্যাঁ এখানে ক্যানাপি ওয়াকও আছে, আমরা ক্যানাপি ওয়াকটাও আমরা এক্সপিরিয়েন্স করব। তো চলো। রিসর্টে পৌঁছে একটু হালকা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই রিসর্টের সব রকমের অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করতে, এবং চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে আমাদের চোখ দিয়ে এই রিসর্টের সমস্ত এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে। প্রথমেই চলে আসি ওড়িশাস ফার্স্ট ক্যানাপি ওয়াকে। হ্যাঁ, বেশ অনেকটাই বড় আছে, বেশ বড় আছে। We cannot see the end of it. এখানে বসার জায়গাও আছে, এই যে চলো। কি ভয় লাগছে? যদি ভেঙে পড়ে যায়? ভেঙে পড়লে তোমার জন্য ভেঙে পড়বে, তোমার মতো লোক নট পারমিটেড। হ্যাঁ, নড়ছে কেন? তোমার তো খুব ভাল লাগে মাঙ্কিজ। আপাতত এতটা এসছি, আরো এতটা যেতে হবে। ওয়াও, ওখান থেকে গর্জের ভিউটাও পেয়ে যাব। এটা হচ্ছে চিলড্রেন প্লেইং এরিয়া, চিলড্রেন্স পার্ক এটা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই সাইডে পুরো এই গজটাকে আরো বেটার ভাবে দেখা যাচ্ছে। বাস এখানে ক্যানাপি ওয়াকটা শেষ হয়ে যাচ্ছে, আর
এই যে এখান দিয়ে নেমে যেতে হবে, ইটস ওয়ান ওয়ে। এই যে এখানে সাইকেলিংও অ্যাক্টিভিটিস আছে, এখানে আমরা সাইকেল চালাতে পারি। তো ও সাইকেল চালানোর চেষ্টা করছে, অনেকদিন পরে সাইকেল ছুঁয়েছে, ঠিক বুঝতে পারছে না যে কিভাবে সাইকেলটা চালাবে। আমাদের বাইকার সাইকেল চালাতে পারছেন না, সো সরি। সমস্যাটা কি হচ্ছে? আচ্ছা, না আমিও দেখলাম যে এগুলো মনে হয় এই যে এই সাইকেলগুলোর ব্রেকগুলো ঠিক কাজ করছে না, মানে এখান থেকে দিলেও সাইকেলের ব্রেক কাজ করছে না। আর এগুলো পুরো জং পড়ে গেছে। আমার যা মনে হচ্ছে যে এগুলোতে চাপলে এগুলোতে পা দিয়ে আটকাতে হবে, ছাড়া কোনো উপায় নেই। রিস্ক নিয়ে লাভ নেই। আমি অনেক দিন সাইকেল চালাইনি, তারপর ব্যালেন্স পাওয়া মুশকিল। আবার পড়ে পড়ে যেতে দরকার নেই, ছেড়ে দাও সাইকেল। থাক, হয়ে গেছে, সাইকেল ক্যান্সেল। ওকে, সাইক্লিং ক্যান্সেল। বাট আমরা ব্যাডমিন্টন খেলতে পারি, ভলিবল খেলতে পারি, ডার্টটা একটু ট্রাই করব। ডার্টগুলো রাখা আছে ওখানে। করো, ডার্ট করবে রে কি ডার্টিং করবে? হবে না, ছেড়ে দাও। কিরম ভাবে ধরছো এটা? এরম ভাবে ধরে না। পারবে না, ছেড়ে দাও। এর দ্বারা হবে না, এর তো মানে বোটাই ও সামলাতে পারছে না, অসম্ভব। দাও আমাকে দাও। আমাদের নেক্সট প্লেয়ার রেডি। উনি আমাকে খুব শোনাচ্ছিলেন, যেটা ভীষণ ইজি। ও তো গেতেই দিয়েছে এটাকে। আচ্ছা রেডি, টেরা বেকা বো ধরেছে, ঠিক আছে। ডার্টে মানে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না, অ্যারোটা তো টেরা, মনে হয় ডার্টটা ঠিক নেই। তবু অত দূর গেছিল। আচ্ছা, উনি ওখানে স্টেবল করে বসিয়ে ফেলেছেন জিনিসটাকে। ওকে, লেটস সি। না ডার্ট তো এদিক ওদিক করে বেড়াচ্ছে। চেষ্টা চলছে, এখনো চেষ্টা চলছে। বেশ দূরে গেছে, হয়ে যাবে, বাট কোনোভাবেই এম এর কাছাকাছি যেতে পারেনি। ঘেমে গেছি, প্রায় ফুল ঘেমে গেছি। আমি আরো ব্যাডমিন্টন খেলছিলাম, অনেক দিন পর ব্যাডমিন্টন খেললাম, অনেক দিন পর। যুগ হয়ে গেছে, যুগ। প্রথমে তো পারছিলামই না, বাট আফটার সাম টাইম পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। পাড়ায় খেলতাম, ব্যাডমিন্টন টুর্নামেন্টও হতো, সেখানেও ভাগ নিতাম, অ্যান্ড হ্যাঁ জিতেও ছিলাম। চলে এসছি আমরা লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে আছে আজকে ডাল, এখানে একটা ফুলকপি আলুর তরকারি আছে, ভাত, স্যালাডটা এখানে একটু মাখা মাখা টাইপের ব্যাপার আছে, পাঁপড়, আর এখানে মাছ। ও নিয়েছে আজকে ডিম, তো 2টো করে ডিম দিয়েছে, ভাতটা অলরেডি মেখে ফেলেছে। আর এই সাইডে সব কিছু বাফেট অপশনস, মানে ওরা দাঁড়িয়ে আছে বাফেট, ওখান থেকে থালা নিতে হবে, ফিট টাইপের এটা দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে খাবার পেয়ে যাবে। বেশ ভালো ব্যবস্থাপনা। আর খাবারটা তো কালকেও টেস্টি ছিল, আজকে দেখা যাক কেমন খাবারের কোয়ালিটি কেমন। ভেরি গুড। ঠিক আছে, তো আমরা আজকে লাঞ্চটা সেরে ফেলি, তারপরে কথা বলছি। এটা হচ্ছে ওয়ে টু এসি কটেজেস। আমরা তো এসি টেন্টসে আছি, আর নিচে হচ্ছে নন এসি টেন্টস, সুইস টেন্টস। আর এসি কটেজ যেতে গেলে এটা একদম উপরের দিকে পড়বে, সব থেকে উপরেই থাকবে হচ্ছে এসি কটেজেসগুলো। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে অনেকটা ফ্ল্যাট
বাট অনেক বেশি সিঁড়ি পড়বে। শর্টকাট নিতে গেলে একটু স্টিপ পড়বে, বাট তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এইগুলো হচ্ছে এসি কটেজেস, 3টে আছে, 1টা 2টো 3টে। এগুলো একটু বড় বড় রুমস, তাই জন্য এগুলোর চার্জেসও একটু বেশি আছে। আর এখান থেকে ভিউটা এরকম হবে। ব্যস্ত শহরের শোরগোলের মধ্যে নিয়মিত দৈনন্দিন জীবন কাটাতে কাটাতে এবং সব রকম দায়িত্ব এবং কর্তব্য সম্পন্ন করতে করতে আমাদের মতন ভ্রমণপ্রেমিক মানুষেরা যখন হাঁপিয়ে ওঠে, তখন এরকমই একটা সুন্দর নিরিবিলি পরিবেশের খোঁজে তারা প্রকৃতির বুকে ছুটে আসে। জলের মৃদু প্রবাহ একটা অদ্ভুত সুন্দর ধ্বনি সৃষ্টি করছিল, যেটায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। And in front of us stood proudly the rugged cliffs of the gorge. The beauty and serenity of sitting beside such a river gorge amidst mountains and sand is a testament to the harmonious relationship between earth and sky, water and land. A sanctuary for the weary soul to find solace and renewal amidst the splendor of nature's embrace. And in this idyllic setting, time seems to stand still, allowing for moments of quiet contemplation and deep connection with the natural world. সূর্যাস্তের সাথে সাথে চলে এসেছে আমাদের লেমন টি। আর সন্ধ্যের সাথে সাথেই এখানকার পরিবেশটাও চেঞ্জ হয়ে গেল। আমরাও চলে এলাম কমন এরিয়াতে, আর দেখি ততক্ষণে সবাই চা আর পাকোড়া নিয়ে বসে পড়েছে এখানকার লোকনৃত্য দেখতে। ভাবতেও পারিনি আজকের দিনটা আমাদের দুজনের জন্য এত তাড়াতাড়ি কেটে যাবে। সারা দিন প্রাণ খুলে আনন্দ করে রাতের বেলাটা মনটা কেমন একটু খারাপ হয়ে গেল। কাল সকালেই আমাদের প্রকৃতির কোলে থাকা এই অপূর্ব জায়গাটাকে বিদায় জানিয়ে চলে যেতে হবে। মন বলছিল আরো কটা দিন কাটিয়ে গেলে হয় না। শেষ ডিনার এট সাতকোশিয়া কালকের মতনই আছে, চিকেন আছে, ডাল আছে, সবজি আছে। গুড মর্নিং ফ্রম সাতকোশিয়া, ডে 3। আজকে আমাদের কলকাতা ফেরার পালা। এখন বাজে সকাল 7:20 আর এখানে পুরো ওভারকাস্ট কন্ডিশন। আজকেও আমরা কিন্তু সানরাইজটা মিস করে গেছি, কারণ পুরো হেজ, ফুল হেজ এই জায়গাটায়। এখন আমরা রেডি হব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা ওই 9টা নাগাদ আমরা প্ল্যান করেছি এখান থেকে বেরোনোর। মোটামুটি 12 ঘন্টা তো লাগবে এখান থেকে। সব রকম অ্যাক্টিভিটিসের মধ্যে এই জাঙ্গল ট্রেকটাই করাটা আমাদের মিসিং ছিল। সকালবেলা মর্নিং টি এর সময় গাইডের থেকে জানতে পারলাম যে এখানকার যে জাঙ্গল ট্রেকটা করানো হয় সেটা একদম সকালেই ঠিক চায়ের পর গাইডরা সবাইকে নিয়ে ট্রেলস ধরে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা যেহেতু সেই টাইমে ঠিক প্রস্তুত ছিলাম না, তাই আমরা ভাবলাম ব্রেকফাস্টের আগে আমরা নিজেরাই সামনাসামনি জঙ্গলটা একটু এক্সপ্লোর করে আসি। দেখতে পাচ্ছি বেশ বড় এরকম, ওই গাছটা, ওই যে নেস্ট, কোন একটা পাখি একটা ডাকছে। এটাও কিছু দেখো না, এখানে থাকে বোধহয়, গোল করে গর্ত করা আছে। এই গাছটা সব থেকে বেশি পাখি আছে, এই গাছটা। হ্যাঁ,
ঢুকে আছে, বসে আছে তো, এখান থেকে আওয়াজটা আসছে। উড়ে গেল একটা। বিভিন্ন রকমের পাখির ডাক শুনে জঙ্গলের পরিবেশটা অনুভব করে আমরা আবার ফিরে এলাম রিসর্টে ব্রেকফাস্ট করতে। নাইন 56 বাজে, আমাদের পুরো ব্রেকফাস্ট সব হয়ে গেছে, বাইকও পুরো রেডি হয়ে গেছে, পুরো লাগেজ ফ্যাগেজ সব বাঁধিয়ে নিয়েছি। আর এখন 10টা বেজেই গেল, 9:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি। রাত 10টায় মোটামুটি আমরা এক্সপেক্ট করছি কলকাতার মধ্যে পৌঁছে যাবো। এখান থেকে অ্যাজ পার গুগল দেখাচ্ছে 560 কিলোমিটার্স। এইবারের রিটার্ন জার্নিটা আমি কিন্তু আর শ্যুট করছি না, কারণ তোমরা রিসেন্ট আমার ভিডিওস দেখেছো যেখানে আমরা কলকাতা টু ভাইজ্যাগ করেছিলাম, সেখানে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, মানে এখান থেকে কটক আমাদের 160 কিলোমিটার্স লাগবে। আমরা যেভাবে এসছি সেভাবেই যাব, আর কটক থেকে কলকাতা তো স্ট্রেট NH16 ধরেই একদম সোজাই যাওয়া যায়, যেটা তোমরা ভিডিওটা দেখতে পাবে ভাইজ্যাগ টু কলকাতার রিটার্ন জার্নিটা। তাই জন্যে এইবার আমি আর ভ্লগ করছি না এটার, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অ্যাডভেঞ্চারাস আর একটা বিশাল বড় ট্রাভেল সিরিজের জন্য স্টে টিউন টু মাই চ্যানেল। এই প্লেলিস্টটা তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কারোর এখন প্ল্যান থাকে উড়িষ্যা আসার বা অফবিট প্লেসেস এক্সপ্লোর করার, যেখানে একটু অ্যাটলিস্ট আলাদাভাবে নিজেদের মতন করে সময় কাটতে পারবে, ভিড় ভাড়াক্কা থেকে আলাদা, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে পারো। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। পুরো সিরিজটার সাথে ভালোভাবে কানেক্ট করার জন্য একদম ব্লগ 1 থেকে দেখো, তাহলে আশা করি আরও বেটার লাগবে। চলো টাটা টাটা। এই প্রথমবার আমি ফেরার জার্নিটা মোটোভ্লগ করিনি। তখনও কি জানতাম যে আজকে ফেরার পথেও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা যখন কটকে দাঁড়িয়ে একটা ড্রিঙ্কস ব্রেক নিচ্ছিলাম, একজন আমার দিকে এগিয়ে আসে আমার সাথে সেলফি তোলার জন্য। পরে সে জানায় যে সে আমার সাবস্ক্রাইবার এবং তার নাম শুভঙ্কর মাটি। এই রকম এক্সপিরিয়েন্স আমার ইউটিউবের জার্নিতে সিরিয়াসলি ফার্স্ট টাইম, এবং তাই হয়তো এই ঘটনাটা আমায় ছুঁয়ে যায় এবং মোটিভেট করে এই প্ল্যাটফর্মে আরও অনেক কাজ করে তোমাদের সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার।